সম্পূর্ণ খোলনলচে এনডিএর বদল হলো। ধর্মেন্দ্র প্রধানের জায়গায় ধরুন ওই ককরোচ জনতা পার্টির মনোনীত কেউ মন্ত্রী হলেন। ধরো ককরোচ জনতা পার্টি তারা তো দাবি করছে, তাদেরকে একজনকে মন্ত্রিসভায় নেওয়া হলো। তারা লিখিত আন্ডারটেকিং দেবেন তো যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না? পারবেন না। দেখো, বাংলাদেশে 2024 যে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান হয়েছিল, বাংলাদেশের সরকার কিন্তু চাকরিতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ কোটাটা তুলে দিয়েছিল, তারপরে কিন্তু থামেনি। শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূসের ক্ষমতায় অভিষেকের মধ্যে দিয়ে ওই অভ্যুত্থান শেষ হলো। তা শেখ হাসিনার সরকার তো মেনে নিয়েছিল যে চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা তুলে দিচ্ছে, তারপরেও কিন্তু হলো। আমার ধারণা এটা একটা বড় কনস্পিরেসি, অ্যান্ড ইট উইল কন্টিনিউ। নিত্য নতুন দাবি আসবে সামনে, কিন্তু নিত্য নতুন। আজকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় রাহুল গান্ধী, অখিলেশ কেজরিওয়াল তাদের মুখ হাসিতে ভরে উঠেছে। কারণ তারা তো অস্থিরতাটা চাইছেন। এই যে অবস্থানের বদল করলো, এটাও কিন্তু সরকারের শুভবুদ্ধির পরিচায়ক। এটা ড্যামেজ কন্ট্রোল। কারণ দেখো, সরকারি স্তরে আরও বেশি ইনফরমেশন থাকে, তো যে এটাকে বাড়তে দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেত। এখন আশা করব সংসদ চলবে, বিরোধীরা সব দাবি তো মানা হয়েছে। হ্যাঁ, লেট দ্য পার্লামেন্ট স্টার্ট ফাংশনিং, অনেক গুরুত্বপূর্ণ ডিবেট হোক। তো বিষয়টা কিন্তু এইখানে দাঁড়িয়েছে, এটা কিন্তু থামবে না। রক্তের স্বার্থ পেয়ে গেছে, কিন্তু এটা আমি বলে দিলাম, মোদী সরকার এটা করলো, আর কিন্তু কিছু করবে না। এটা হচ্ছে কখনো কখনো কৌশলগত অবস্থান নিতে হয়, লুপায় গিয়ে এক পা পিছনো, এতে কিছু এসে যায় না। এখন কিন্তু বল বিরোধীদের কোর্টের ককরোচ জনতা পার্টির কোর্টে বিরোধীরা কিভাবে রিয়্যাক্ট করে, পার্লামেন্টকে তারা চলতে দেয় কিনা। আর ককরোচ জনতা পার্টির ভূমিকাটা এবার দেখতে হবে। এই যে গোটা পরিস্থিতি, এরা কোনো কুলের শিক্ষার্থী নয়, এরা হচ্ছে জেহাদি। শুভেন্দুবাবু নাম তো বলেছেন, আফরোজ, তানভীর, জামাল। হ্যাঁ, তেলাকাড়া কোত্থেকে এসছিল? মেটিয়াবুরুজ, রাজাবাজার, আকরা, রাজারহাট। কোনো কুলের ছাত্র নয় এরা। এরা দুষ্কৃতী। দিদিমণির জমানায় এরা কি বলবো আর কি, মাথায় উঠে নাচছিল। সেই অভ্যাসেতে যায়নি, ভাবছে ওই সরকারটাই আছে, যা খুশি করব। কোনো কুলের ছাত্র নয়, ওরা দুষ্কৃতী। বাংলার রাষ্ট্রবাদী সরকার এসছে, এতে হজম হচ্ছে না। তাসলিমা যেদিনকে আসবেন না, সেদিনকে কিন্তু এই দুষ্কৃতীরা কিছু গন্ডগোল করতে হবে। এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে সতর্ক থাকতে হবে, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ওই জেহাদিগুলোই সংবাদ মাধ্যমের উপর চড়া হয়েছিল, ওদের মাথা ভেঙে দিতে হবে জেহাদিদের। মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন বেরোতে পারবে না আর। হ্যাঁ, চিটিংবাজ বলেছেন, ও চিটিংবাজ, ফেরেববাজ, বাংলার সর্বশ্রেষ্ঠ ডাকাত। ভাইপো যেখানে হাত দিয়েছে সেখানেই দুর্নীতি। এত বড় চোর ডাকাত পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো আসেনি। যেদিন এই ঘটনাটা ঘটবে, সেদিনকে পশ্চিমবঙ্গের মানুষ গঙ্গা জলে স্নান করে সাপমুক্ত হবেন। অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই আলোচনা। একই সঙ্গে নিট বিতর্কে রাস্তার মধ্যে ধুন্ধুমার ডোরিনা ক্রসিং এ একের পর এক সাংবাদিক আক্রান্ত হলেন, তাদের অবস্থা কি, সেই সব কিছু নিয়ে আজকে সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। দাদা, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর্দায়। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত, এবং শুধুমাত্র তাই নয়, এই যে ককরোচ জনতা পার্টি, তাদের যে 3 দফার যে শর্ত ছিল, সেই শর্ত খানিক মেনে নিয়েই অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কিভাবে দেখছেন বিষয়টিকে? ককরোচ জনতা পার্টি একটি অজ্ঞাতকুলশীল প্ল্যাটফর্ম। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনলাইন ক্যাম্পেন হয়, তারপর এটার উন্মেষ হয়। দেখো, প্রথম নিট পরীক্ষা বাতিল হওয়ার পর দ্বিতীয় নিট পরীক্ষা হলো কবে? যোগ দিবসের দিন, 21শে জুন, নির্বিঘ্নে হলো।
কোনো গণ্ডগোল হয়নি, কাউন্সিলিং হয়ে গিয়ে ভর্তি হয়ে গেছে। সোনাম ওয়াংচু অনশন শুরু করলেন কবে? 28শে জুন, টানা করলেন। আজকে হচ্ছে 25শে জুলাই। সোনাম ওয়াংচুর অনশন, যন্ত্র মন্ত্রের অবস্থান, তোমাকে ক্রোনোলজিটা বুঝতে হবে। প্রথম কথা, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গর্হিত অপরাধ। 22 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তাদের অভিভাবকদের যুক্ত করো, আর ভবিষ্যতে যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের মনস্তত্ত্বটাকে দেখলে এর গুরুত্বটা বোঝা যায়। প্রশ্ন ফাঁস হচ্ছে গর্হিত অপরাধ, তার জন্য আইন করতে হবে, কঠোর শাস্তির ব্যবস্থা রাখতে হবে। ধর্মেন্দ্র প্রধান আজকে ইস্তফা দিলেন। আচ্ছা, এরপরে কেউ গ্যারান্টি দিতে পারে যে কোনোদিন কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না? সরকারের পক্ষে গ্যারান্টি দেওয়া সম্ভব? এনটিএতে 47 জন আধিকারিককে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হচ্ছে, মানে বদলি হয়ে যাচ্ছেন তারা, অনেকের বিরুদ্ধে তদন্তও হবে। সম্পূর্ণ খোলনলচে এনটিএর বদল হলো। ধর্মেন্দ্র প্রধানের জায়গায় ধরুন ওই ককরোচ জনতা পার্টির মনোনীত কেউ মন্ত্রী হলেন। ধরো ককরোচ জনতা পার্টি, তারা তো দাবি করছে তাদেরকে একজনকে মন্ত্রিসভায় নেওয়া হলো, তারা লিখিত আন্ডারটেকিং দেবেন তো যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না? পারবেন না, সম্ভব নয়। এটা ছাত্ররা জয় পেয়েছে। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, সেলফি পয়েন্ট হলো, অনেকে সেলফি তুলছেন। আমি অনেক ভিডিও দেখেছি, নিট বলতে কি বোঝায় সেটাও ওনারা জানেন না। এর মধ্যে কিন্তু চক্রান্ত আছে। দেখো, বাংলাদেশে 2024 যে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান হয়েছিল, বাংলাদেশের সরকার কিন্তু চাকরিতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ কোটাটা তুলে দিয়েছিল, তারপরে কিন্তু থামেনি। শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনুসের ক্ষমতায় অভিষেকের মধ্যে দিয়ে ওই অভ্যুত্থান শেষ হলো। তা শেখ হাসিনার সরকার তো মেনে নিয়েছিল যে চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা তুলে দিচ্ছে, তারপরেও কিন্তু হলো। আমার ধারণা এটা একটা বড় কনস্পিরেসি, অ্যান্ড ইট উইল কন্টিনিউ। নিত্য নতুন দাবি আসবে সামনে, কিন্তু নিত্য নতুন। আজকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় রাহুল গান্ধী, অখিলেশ, কেজরিওয়াল, তাদের মুখ হাসিতে ভরে উঠেছে। কারণ তারা তো অস্থিরতাটা চাইছেন। 2027 উত্তরপ্রদেশের ভোট, 2029 লোকসভার ভোট। 29 যদি কংগ্রেস হারে, কংগ্রেস পার্টিটা থাকবে না। 2014, 2019, 2024 এই 3টে লোকসভা নির্বাচনে কংগ্রেস মিলিতভাবে যে আসন পেয়েছে, 2024 বিজেপি তার থেকে বেশি পেয়েছে। এদের অস্তিত্ব রক্ষার বিষয়। এবং ভারত আমেরিকা চুক্তি কিন্তু হয়নি, মুক্ত বাণিজ্য চুক্তি। এখনো কৃষি পণ্যের বাজার ভারত কিন্তু খুলছে না। বাংলাদেশের রেজিম চেঞ্জে ডিপ স্টেটের ভূমিকা ছিল। তা ভারতবর্ষ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক, একটা স্থায়ী সরকার থাক, একটা হিন্দু ন্যাশনালিস্ট সরকার থাক, চাইবে না। কোথাও না কোথাও কি এখানে ডিপ স্টেটের ভূমিকার কথা দেখছেন? দেখো, ডিপ স্টেট কথাটা, এটা তো খুব, মানে কি বলবো আর কি, এটা অনেকেই বলেন ডিপ স্টেট, যে যারা ঠিক সরকারের অংশ না হয়েও সরকারের পার্ট অ্যান্ড পার্সেল, যারা বিভিন্ন এনজিওর মাধ্যমে অপারেট করেন, বিভিন্ন দেশের সরকারি এস্টাবলিশমেন্টের মধ্যে তাদের লোক থাকে, তারা কখনো প্রেশার গ্রুপ, কখনো অন্যরকমভাবে কাজ করে। বাংলাদেশে কি হয়েছিল? বাংলাদেশে গণতন্ত্রের বিকাশের জন্য বাইডেন প্রশাসন কয়েকশো কোটি ডলার দিয়েছিল। এটাই হচ্ছে ডিপ স্টেটের কাজ। বিভিন্ন এনজিওকে ধরে, বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে ধরে
তারা এই অ্যাজেন্ডাগুলো ফুলফিল করে। এই যে ফরেন কন্ট্রিবিউশনকে নিয়ে একটা বিতর্ক হচ্ছে, বিভিন্ন এনজিও পাচ্ছে না, একটা বিল ফিল আসার কথা আছে, এগুলো অনেকের কিন্তু শিরোপ্পীড়ার কারণ। এর আগে শুধু ককরোচ জনতা পার্টির অবস্থান বিক্ষোভ, সোনাম ওয়াংচুর অনশন, ওইটা অত সহজ নয় বিষয়টা। ভারতকে দুর্বল করার জন্য, ভারতে যাতে স্থায়ী সরকার না থাকে, এবং যেভাবে ভারত অর্থনৈতিক প্রগতির রাস্তায় হাঁটছে সেটাকে বন্ধ করতে হবে। চক্রান্ত, এই যে যোগেন্দ্র যাদবের মতো একজন লোক সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে কি বলছেন, পার্লামেন্ট আইন ফাইন করবে না, আন্দোলনকারীরা আইন করবে। তো পার্লামেন্টের ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ? হ্যাঁ, যোগেন্দ্র যাদবের মতো লোক বলছেন, এর তো প্রতিবাদ হওয়া উচিত। আমার মনে আছে যে দ্বিতীয় ইউপিএ সরকার 2020 রামলীলা ময়দান, আন্না হাজারে যন্ত্রমন্ত্রেও ছিলেন, অনশন করলেন। মনমোহন সিং এর সরকার তখন দুর্নীতির অভিযোগে এতটাই বিদ্ধ যে 5 জন মন্ত্রীকে নিয়োগ করা হলো যে কেজরিওয়ালদের সঙ্গে আলোচনা করবেন। কে কে? প্রয়াত প্রণব মুখার্জি, কপিল সিব্বল, সলমান খুরশিদ, বীরাপ্পা মৈলি এবং চিদম্বরম, আর আন্নার টিমের সঙ্গে আলোচনা করবে। কি লোকপালের ড্রাফট তৈরি হবে, লোকপাল বিলের। বাবা রামদেবকে রিসিভ করতে প্রণবদা এয়ারপোর্টে চলে গেলেন, সরকার নথি স্বীকার করলো। কেজরিওয়ালদের ন্যারেটিভের পাল্টা ন্যারেটিভ মনমোহন সিং এর সরকার তৈরি করতে পারেনি, ওই ন্যারেটিভটা কি এন্ডোর্স করেছিল। তার পরিণতি কি 2014 সালে ওয়াইপ আউট হয়ে গেল। কিন্তু মোদী সরকারের ফিলোসফি কি ছিল, যে ইস্তফার ব্যাপার নেই, সিভিল সোসাইটি আন্দোলন করতে পারে, অপোজিশন আন্দোলন করতে পারে, স্টুডেন্টরা আন্দোলন করতে পারে, টেলিভিশনে প্রাইম টাইমে ডিবেট হতে পারে, ইনস্টাগ্রামে ট্রেন্ডিং হতে পারে, কিন্তু তা দিয়ে সরকার চলবে না। সরকারটা চালাবে মন্ত্রিসভা, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, কারণ এই সরকার মানুষের রায়ে নির্বাচিত হয়েছেন, কারো দয়া এত নয়। তাই পদত্যাগের গল্প টল্প এই সরকারের কাছে ছিল না। কিন্তু এই যে অবস্থানের বদল করলো, এটাও কিন্তু সরকারের শুভবুদ্ধির পরিচায়ক। এটা ড্যামেজ কন্ট্রোল। কারণ দেখো, সরকারি স্তরে আরো বেশি ইনফরমেশন থাকে, তো যে এটাকে বাড়তে দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেত। এখন আশা করব সংসদ চলবে, বিরোধীরা সব দাবি তো মানা হয়েছে। হ্যাঁ, লেট দ্য পার্লামেন্ট স্টার্ট ফাংশনিং, অনেক গুরুত্বপূর্ণ ডিবেট হোক। তো বিষয়টা কিন্তু এইখানে দাঁড়িয়েছে, এটা কিন্তু থামবে না, রক্তের স্বার্থ পেয়ে গেছে। কিন্তু এটা আমি বলে দিলাম, মোদী সরকার এটা করলো, আর কিন্তু কিছু করবে না। এটা বার্তাটা কিন্তু মোদী সরকার দেশের মানুষকে এবং যুব সমাজকে দিল। দেখো যে তোমরা যে 3-3টে দাবি উঠিয়েছিলে, প্রত্যেকটা দাবি আমরা মেনে নিয়েছি, প্রত্যেকটা দাবি। এবং প্রধানমন্ত্রী দুবার ভিডিও পোস্ট করেছেন, এবং শেষ ভিডিওটায় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়েছেন যে তাদের সঙ্গে নিয়মিত ইন্টারঅ্যাকশন হবে। সংঘপ্রধান মোহন ভাগবত বলেছেন যে এই জেনজিকে বিচার করতে হবে তাদের মতো করে। তিনি বলেছেন, আমরা যখন ছোট ছিলাম বাবা মা যা বলতেন বিনা বাক্য ব্যয়ে মেনে নিতাম। এখনকার প্রজন্ম প্রশ্ন করে, যুক্তি দিয়ে কোনো কিছুর ব্যাখ্যা করে। তো তাদের সঙ্গে তাদের মতো করে মিশতে হবে। কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, কেজরিওয়াল কি পদ্ধতিতে আন্দোলন করে সরকার জানে। এরা চেনা পথের পথিক, বাধাগতের বাজনাদার। কিন্তু ককরোচ জনতা পার্টির আন্দোলনের ধারাটাই অন্য। তারা মিম বানাচ্ছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। কলকাতার রাস্তায় যেটা হলো, জুট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি, এরকম প্ল্যাকার্ড ছিল। তো প্রধানমন্ত্রী এটা বুঝেছেন, তাই ইগনোর করেননি। সরকার কিন্তু বার্তাটা দিয়ে দিল যে আমরা যন্ত্রণা বুঝি, তরুণ প্রজন্মের যন্ত্রণা বুঝি, দায় অস্বীকার করি না। ধর্মেন্দ্র প্রধানকে বলা হয়েছিল ইস্তফা দিতে, তিনি ইস্তফা দিয়েছেন। এখন কিন্তু বিরোধীদের হাতে কোনো আর অস্ত্র নেই। যদি ধর্মেন্দ্র প্রধান স্টিক করে থাকতেন, সরকার যদি অনড় হতো, তাহলে সরকারকে অহংকারী বলতো এরা।
এটা হচ্ছে কখনো কখনো কৌশলগত অবস্থান নিতে হয়, লুপায় গিয়ে এক পা পিছনো, এতে কিছু এসে যায় না। এখন কিন্তু বল বিরোধীদের কোর্টের ককরোচ জনতা পার্টির কোর্টে বিরোধীরা কিভাবে রিয়্যাক্ট করে, পার্লামেন্টকে তারা চলতে দেয় কিনা। আর ককরোচ জনতা পার্টির ভূমিকাটা এবার দেখতে হবে, তারা নিত্য নতুন দাবি তুলে এরকম অবস্থান চালাবেন, নাকি তাদের দাবি পূরণ হয়েছে তারা এবার প্রত্যাহার করবেন। দাদা, যদি এবারে একটুখানি আমাদের ধর্মতলার দিকে নজর ঘোরাই, তাহলে দেখতে পাবো যে যে ছাত্র আন্দোলন তথাকথিত কোট আনকোট বলা হয়েছিল, কিন্তু সেখানে ছাত্র কতজন ছিল সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ গোটা বাংলা, গোটা দেশ যে মিছিলের ছবি দেখেছে, সেখানে ডিজে বাজিয়ে নাচ হয়েছে, সাংবাদিকদের নানা রকমভাবে হেনস্থা করা হয়েছে। 3জন সিনিয়র সাংবাদিক তারা এই মুহূর্তে SSKM-এ ভর্তি। মহিলা সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে, তাদেরকে মধ্যমা দেখানো হয়েছে, গর্হিত অপরাধ বলাই যায়। এবং সর্বোপরি এই যে শান্তিপূর্ণ মিছিলে যাচ্ছি, এই ঘোষণাটিকে নস্যাৎ করে যেভাবে সেখানে হিংসা ছড়ানো হলো এবং একের পর এক বোতল ছুঁড়ে এলো, একজন পুলিশ আধিকারিক তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই যে গোটা পরিস্থিতি। এরা কোনো কুলের শিক্ষার্থী নয়, এরা হচ্ছে জেহাদি। শুভেন্দুবাবু নাম তো বলেছেন, আফরোজ, তানভীর, জামাল, হ্যাঁ, তেলাকাড়া কোত্থেকে এসছিল, মেটিয়াবুরুজ, রাজাবাজার, আকরা, রাজারহাট, কোনো কুলের ছাত্র নয় এরা। এরা দুষ্কৃতী, দিদিমণির জমানায় এরা কি বলবো আর কি মাথায় উঠে নাচছিল, সেই অভ্যাসেতে যায়নি, ভাবছে ওই সরকারটাই আছে, যা খুশি করব। যেভাবে রেল লাইন উপড়েছিলাম, যেভাবে স্টেশন ভাঙচুর করেছিলাম, সিএ এর বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধে, এসবই করব। যারা মিছিলে যোগ দিচ্ছিলেন অধিকাংশই বামপন্থী কর্মী সমর্থক, তাদের পরিবার, কোনো অসুবিধা নেই। সুন্দরবাবু কি বলেছেন, আন্দোলন তো চলবেই, আন্দোলন, প্রতিবাদ, সচেতনতার ভাষা, গণতান্ত্রিক আন্দোলন তো চলবেই। কিন্তু ওই গণতান্ত্রিক আন্দোলনের নামে যারা কাণ্ডটা ঘটিয়েছে, সংবাদ মাধ্যমের ওপর ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেছে, গদি মিডিয়া বলে সব চিহ্নিত করা হয়েছে বলে আমি শুনেছি, কঠোর ব্যবস্থা নিতে হবে। 70 জন চিহ্নিত হয়েছেন, গুন্ডা দমন আইনে ব্যবস্থা নিতে হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। হয়ে যাবে, আগের সরকার থাকলে হতো না। মুখ্যমন্ত্রী একদমই ঠিক দাদা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বললেন 3 পুরুষ মনে রাখবে এই রকম ধরনের আর কি তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। তিনি বলছেন যে একজনও ছাত্র নয়, যেটা এক্ষুনি আপনি উল্লেখ করলেন। নাকি কোনো কুলের ছাত্র নয়, ওরা দুষ্কৃতী। বাংলার রাষ্ট্রবাদী সরকার এসছে, এটা হজম হচ্ছে না, তাই অশান্তি পাকাচ্ছে। এবং আমার তো একটা, আমি কোনো মানে কোথা থেকে কোনো খবর পাইনি, এটা আমার নিজের হাঞ্চ ফিলিং। তাসলিমা যেদিনকে আসবেন না, সেদিনকে কিন্তু এই দুষ্কৃতীরা কিছু গন্ডগোল করতে হবে। এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে সতর্ক থাকতে হবে, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাও অনুরোধ করব যে তাসলিমা নাসরিন যেন ক্ষণিকের অতিথি না হন, তিনি এখানে থাকুন, সুরক্ষা রাজ্য সরকার দিক, তিনি এখানের মানুষের সঙ্গে মিশে লিখুন, সেমিনার অ্যাটেন্ড করুন ইত্যাদি। মৌলবাদী জেহাদি তারা সক্রিয় আছে, তাদের পিছনে মদত আছে। আরে বামপন্থীরা তাসলিমাকে তাড়িয়েছিল এখান থেকে, তারা আবার কিসের ধর্মনিরপেক্ষতার বড়াই করে, সব মুসলিমদের তোষণ। জাভেদ আখতারের মতো একজন গুণীজন উর্দু একাডেমির অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও আসতে পারলেন না, ওই মৌলবাদীদের চাপের মুখে পড়ে। ওই জেহাদিগুলোই সংবাদ মাধ্যমের উপর চড়া হয়েছিল, ওদের মাথা ভেঙে দিতে হবে জেহাদিদের। তবে এরা মানে অর্থাৎ এই 90% লুঙ্গি বাহিনী তারা আবার পাল্টা সাফাই দিয়েছে, তারা বলছেন মোদির ফাঁসি চাই। একজন তো আবার সে বলেও উল্লেখ করেছেন যে সরকার যখন আমাদের উপরে লাঠিচার্জ করছিল, এই 2 মাস চুপ করিয়ে রেখেছিলেন, তারা কোথায় ছিলেন তখন, এখন বড় বড় কথা বলছেন। এই যে লুঙ্গি বাহিনীর এই এত বড় দম্ভ, এত এই তাদের বক্তব্য, কি বলবেন? না, এরা আস্ফালন করছে, এই আস্ফালন বেশি দিন হবে না। ওরা ভাবছে এখনো দিদিমণি সরকারটা আছে,
শুভেন্দুবাবু 3 পুরুষের মনে রাখবে এমন দাওয়াই দিয়ে দেবেন এদের। প্রতিবাদ কেন হবে না? নিশ্চয়ই হবে, শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক দেশ, প্রতিবাদ তো হবেই। সবাই সরকারের সব সিদ্ধান্তকে সবাই মানবে নাকি? মানবেই বা কেন? তো বিরোধী দলগুলোর কাজই তো প্রতিবাদ করা, গণতান্ত্রিক পদ্ধতিতে। পুলিশকে আক্রমণ করলাম, জ্বালিয়ে দিলাম, সংবাদ মাধ্যমের উপর চড়াও হলাম, এটা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে খাপ খায় না। আর এরা কোনো কুলের ছাত্র নয়, জিহাদি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বড়াই করে বলেছিলেন যে সোমবারেই নাকি তিনি দিল্লি যাচ্ছেন এবং এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন সেই আন্দোলনে তিনিও শরিক হবেন। তো এক কথায় ককরোচ জনতা পার্টির এই 3 দফা যে দাবি সেটা তো পূরণ করে নেওয়া হলো, সব কিছুই মেনে নেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এখন কুল কোথায় পাবেন? মমতা হয়তো দিল্লি যাবেন, গোলা জলে মাছ ধরবেন, এত তাড়াতাড়ি ওদের অবস্থান উঠবে বলে আমার মনে হয় না। নিত্য নতুন দাবি ওর থেকেই যাবে। এটাকে এই রেসটাকে টানা হবে, টানা হবে। বাইরের শক্তি তো আছে, জাস্টিস ফর শিখ ফর জাস্টিস, এইসব সংগঠন যুক্ত হয়েছে। এদের প্ল্যান ছিল 15ই আগস্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। হ্যাঁ, এত সহজে এরা উঠে যাবে আমি এটা মানতে রাজি নই। এদেরকে জিইয়ে রাখা হবে রাজনীতির স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল তাই করবেন, ছবি তুলবেন, বড় বড় কথা বলবেন। তার তো এসব বলার কোনো অধিকারই নেই। তারা আমাদের শিক্ষকদের চাকরি বিক্রি হয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে একদম নষ্ট করে দিয়েছেন তিনি। শিক্ষা সম্পর্কিত কোনো ব্যাপারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিছু বলারই নেই। অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি নাকি সর্বঘটের কাঁঠালি কলা, তিনি এখানে একটি মন্তব্য করে বসলেন। তিনি বলছেন 2014 সাল থেকে দেশে ক্রমাগত সংবিধানকে ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের ভাবধারাকে বসিয়ে রাখা হয়েছে, দেশকে অন্য ধারায় একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, 35 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, 27 লাখেরও বেশি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়েছে। গোটা কৌশলকে তিনি ফ্যাসিবাদী বলে আখ্যা দিয়েছেন। বিকাশবাবু অনেক কথাই বলেন, গোপাল মুখার্জিকে গুন্ডা বলেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, এসব বলে উনি যদি আনন্দ পান, আনন্দ পেতে পারেন, ওনার কথার কোনো বাড়তি গুরুত্ব নেই। একই সঙ্গে আরও একটি বিষয়, তিনি একটি মিছিলের কথা উল্লেখ করেছেন যে বাংলায় এর আগেও কখনো হকার বস্তিবাসীদের এভাবে গণ আন্দোলনের গণহারে উচ্ছেদ করা হয়নি। গভীর কর্পোরেট স্বার্থ কাজ করছে। সত্যের আওয়াজ চেপে দিতে দেশ জুড়ে চলতে থাকা দমন নীতি, দিল্লি চত্বরে ছাত্রদের ওপরে আক্রমণ, সেই সমস্ত কিছুর কঠোর সমালোচনা করেছেন। কলকাতা হাইকোর্ট থেকে সিটি সিভিল কোর্ট পর্যন্ত একটি মিছিলও তিনি বের করেছিলেন এবং সাংবিধানিক মূল্যবোধ, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সর্বস্তরের মানুষকে তিনি একজোট হতে বলেছেন। বিকাশবাবুর কথার কোনো গুরুত্ব নেই। উনি ভালো আইনজীবী, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার বামফ্রন্টের অন্যান্য নেতারা তারা বলছেন বিজেপির দুষ্কৃতীরা এই ঝামেলা পাকিয়েছে পুলিশের সঙ্গে। বামফ্রন্টের লোকজন এরকমই বলবে। হ্যাঁ, ও মানুষ জানে, সংবাদ মাধ্যম জানে কারা কালপ্রিট। শেষ প্রশ্ন থাকছে যে এত কিছুর পরেও সেবাশ্রয় নিয়ে যে দুর্নীতির কথা উঠেছিল, মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন বেরোতে পারবে না। হ্যাঁ, চিটিংবাজ বলেছেন, ও চিটিংবাজ, ফেরেববাজ, বাংলার সর্বশ্রেষ্ঠ ডাকাত। ভাইপো যেখানে হাত দিয়েছে সেখানেই দুর্নীতি। এত বড় চোর ডাকাত পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো আসেনি। যেদিন এই ঘটনাটা ঘটবে সেদিনকে পশ্চিমবঙ্গের মানুষ গঙ্গা জলে স্নান করে সাপমুক্ত হবেন।